নমস্কার বন্ধুরা, গল্প সমগ্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত ও মানিকের গোয়েন্দা কাহিনী হত্যাকারী হত্যাকাহিনী প্রথম পর্ব। গল্প পাঠে আমি সায়ক। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব গল্প সমগ্র চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে। শুরু করছি শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা হত্যাকারী হত্যাকাহিনী প্রথম পর্ব। সবে ফুটিফুটি করছে ভোরের আলো। কলকাতার গড়ের মাঠ, গাছে গাছে বিহঙ্গদের ঐকতান। এখানে ওখানে অশ্বচালনা করছে ইংরেজ ঘোড়সওয়াররা। প্রাতঃভ্রমণে বেরিয়েছে আরও অনেকে, এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে আমাদের পরিচিত তিনটি মানুষকে: শখের গোয়েন্দা জয়ন্ত, মানিক ও পুলিশ কর্মচারী সুন্দরবাবু। শরৎ ঋতুর জন্যে আসর ছেড়ে দেবার আগে শেষ বর্ষা যথেষ্ট বিক্রম প্রকাশ করে গিয়েছে গতকল্য রাত্রে। সারা শহরটা ঘণ্টা কয়েক ধরে স্নান করেছে এমন ঘন বৃষ্টিধারায় যে পথের আর মাঠের অনেক জায়গাতেই এখনও থই থই করছে ঘোলাটে জল। রাত 2টোর পরে বৃষ্টি থেমেছে বটে, কিন্তু গড়ের মাঠ এখনও প্রাতঃভ্রমণের উপযোগী হয়ে ওঠেনি। তবু প্রভাতী ভ্রমণে যারা অভ্যস্ত, এই সময়টায় তারা ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে থাকতে চায় না। জয়ন্ত ও মানিক হচ্ছে সেই জাতীয় জীব। কেবল সূর্যোদয়ের আগে নয়, সূর্যাস্তের পরেও একবার করে মুক্ত আকাশ বাতাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে তারা না পারলে যেন আত্মস্থ হতে পারে না। এ বাতি কোনোদিনই ছিল না সুন্দরবাবু, কিন্তু ইদানিং তার উদরদেশের বিপুলতা এতটা বেড়ে উঠেছে যে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন নিয়মিতভাবে প্রত্যাহ কিঞ্চিৎ ব্যায়াম, অর্থাৎ অন্তত মাইল 2 পদব্রজে ভ্রমণ করতে। তাই ইচ্ছার বিরুদ্ধেও আজকাল তাকে হতে হয়েছে জয়ন্তদের ভ্রমণসঙ্গী। ভুঁড়ির দ্বারা ভারাক্রান্ত সুন্দরবাবু কিছুক্ষণ পদচারণা করবার পর শ্রান্ত স্বরে বললেন, মানিক, পথের আর মাঠের অবস্থা দেখছ তো? দেখছি। আজ আমি কিছুতেই বেড়াতে আসতুম না। তবে এলেন কেন? তোমাদের উৎপাতের দায় পড়ে। ভোর না হতেই, কাক চিল না ডাকতেই বাসায় ঢুকে তুমি গাধার মতো যে ডাকাডাকি শুরু করলে। বাড়িতে ডাকাত পড়েছে ভেবে ছেলে মেয়েগুলো পর্যন্ত চমকে জেগে উঠল। তোমার গর্ধব কণ্ঠকে রুদ্ধ করবার জন্যই আজ আমাকে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসতে হয়েছে। মানিক মুখ টিপে হাসতে হাসতে বললে, আমাকে গাধা বলে আপনি যদি খুশি হন আমি আপত্তি করব না, কিন্তু বাইরে এসে দেখছে না আজকের দিনটির বিশেষত্ব। বিশেষত্বের মধ্যে তো দেখছি কেবল জল, কাদা আর পিছল পথ। আর কিছুই দেখছেন না? তাহলে আপনার চোখের দোষ হয়েছে। চোখের কিছু দোষ হয়নি, তাহলে আমি চশমা পরতুম। মানিক এদিকে ওদিকে অঙ্গুলি নির্দেশ করে বললে, দেখছেন? সুন্দরবাবু এদিকে ওদিকে দৃষ্টি নিক্ষেপ করে হতভম্বের মতো বললেন, কিছুই দেখছি না। ভালো করে চেয়ে দেখুন। মাঠের যেখানে যেখানে জল জমেছে সেইখানে স্বর্গ নেমে এসেছে মাটির কোলে। মানে? স্বর্গ বললে আমরা কোন দিকে তাকাই? আকাশের দিকে। দেখুন, মাঠের যেখানে যেখানে জল জমেছে সেখানে নেমে এসেছে টুকরো আকাশের সুন্দর নীলিমা। একটু পরেই দেখতে পাবেন ওখানে সাঁতার কাটছে কচি রোদের কাঁচা সোনালি। আবার সন্ধ্যের পরে হয়তো ওখানে ফুটে উঠবে নতুন চাঁদের রূপলি জ্যোৎস্নাও। সুন্দরবাবু 2 ভুরু তুলে বললেন, উফ, ভয়ঙ্কর কাব্যি। জয়ন্ত এতক্ষণ নির্বাক মুখে অগ্রসর হচ্ছিল। হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে বললে, সুন্দরবাবু। তার কণ্ঠস্বর শুনে সুন্দরবাবু সচমকে বললেন, কি জয়ন্ত? আঙুল দিয়ে একদিক দেখিয়ে জয়ন্ত বললে, ওই গাছটার তলায় কি পড়ে আছে দেখছেন? একটা মানুষ শুয়ে আছে বলে মনে হচ্ছে। না না, ওটা যে রক্তাক্ত দেহ। খুব সম্ভব ওটা মৃতদেহ।
গড়ের মাঠে এমন ধারা দৃশ্য নতুন নয়। এগিয়ে চলুন, ব্যাপারটা কি দেখা যাক। সুন্দরবাবু একটা নিঃশ্বাস ফেলে বললেন, ব্যাপার আর কি, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে। মানিক এতক্ষণ আমাকে গড়ের মাঠে মাটির উপরে স্বর্গ দেখাবার চেষ্টা করছিল। এখন সামলাও বাবা স্বর্গের ঠেলা। স্বর্গের বদলে ঘাড়ে হয়তো চাপলো একটা নতুন খুনের মামলা। মানিক বললে, সত্যি সুন্দরবাবু, আপনার সঙ্গে আমিও সহানুভূতি প্রকাশ করছি। এমন বৃষ্টিস্নাত অম্লান প্রভাত, মনে মনে করছিলুম কাব্যলোচনা। চোখের সামনে দেখছিলুম মাটির ফ্রেমে বাঁধানো জলের পটে নীলিমার ছবি। হঠাৎ কিনা রক্তাক্ত মৃত্যু এসে এক মুহূর্তে বিলুপ্ত করে দিলে সমস্ত সৌন্দর্য। নিয়তির পরিহাস কাকে বলে। সকলে তখন গাছতলায় এসে দাঁড়িয়েছে। সেখানে মাটির ওপরে হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে রয়েছে একটা মানুষের নিশ্চেষ্ট দেহ। প্রথম দৃষ্টিতেই বোঝা যায় সেটা মৃতদেহ ছাড়া আর কিছুই নয়, কারণ তার মুখের অস্তিত্ব নেই বললেই হয়। কপালের তলা থেকে চিবুক পর্যন্ত মুখের সমস্ত অংশটা একেবারে লুপ্ত হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে কেবল চাপ বাঁধা রক্তের মধ্যে খানিকটা ছিন্নভিন্ন মাংস। বীভৎস দৃশ্য। সুন্দরবাবু বললেন, আত্মহত্যার নয়, হত্যার মামলা। জয়ন্ত বললে, কেউ ছড়রা ভরা শটগান ছুঁড়ে এই বেচারার মুখ উড়িয়ে দিয়েছে। আর বন্দুকটা ছোড়া হয়েছে কাছ থেকেই, নইলে মুখটা অমনভাবে উড়ে যেত না। সে বসে পড়ে মৃতদেহের উপরে হাত রেখে আবার বললে, দেহটা এখন একেবারে ঠান্ডা হয়ে যায়নি। খুব সম্ভব এর মৃত্যু হয়েছে ঘন্টা কয়েক আগেই। সুন্দরবাবু বললেন, চারিদিকে কত রক্ত দেখেছ? তার মানে একে হত্যা করা হয়েছে এখানে। ঘটনাটা ঘটেছে বৃষ্টি থামবার পরে কোনো এক সময়, নইলে কালকের প্রবল বৃষ্টিপাতে মৃতদেহের সমস্ত রক্ত ধুয়ে মেচে নিশ্চিহ্ন হয়ে যেত। রাত 2টোর আগে বৃষ্টি থামেনি। আমরা ঘটনাস্থলে এসেছি সকাল 5:30টার পর। হত্যাকারী কাজ ছেড়েছে এরই মধ্যে। সুন্দরবাবু বললেন, এটা হচ্ছে যুবকের লাশ। জুতো আর পরনের কাপড় দেখলেই বোঝা যায় ভদ্রবংশের যুবক, কিন্তু ওর গায়ে রয়েছে কেবল একটা গেঞ্জি। গভীর রাতে কেবল গেঞ্জি পরে ভদ্রবংশের কোনো যুবক কি গড়ের মাঠে বেড়াতে আসে? হত ব্যক্তিকে বোধহয় কোনো গাড়ি করে এখানে আনা হয়েছিল। হত্যাকাণ্ডের পর হয়তো তার উপরকার জামাটা অপরাধী খুলে নিয়ে গেছে। কেন? সহজে যাতে শনাক্ত করা না যায়। মানিক হেঁট হয়ে মাটির উপর থেকে একখানা খাম তুলে নিয়ে তার উপরে চোখ বুলিয়ে বললে, কিন্তু খুব সম্ভব হত্যাকারী দেখতে পায়নি যে এই খামখানা মৃত ব্যক্তির জামা পকেট থেকে এখানে পড়ে গিয়েছে। খামের উপরে কারো নাম আর ঠিকানা আছে। হ্যাঁ, শ্রীযুক্ত মণিমোহন বসু, 10 নম্বর বলাইশিল স্ট্রিট, কলকাতা। জয়ন্ত বললে, এটা একটা বড় সূত্র। ওটা হয় হত ব্যক্তির, নয় হত্যাকারীর নাম আর ঠিকানা। খামের ভেতরে কোনো চিঠি আছে? আছে, এই যে। চিঠিখানা পড়ে মানিক বললে, বাজে চিঠি। শালিকার 25 নম্বর সুন্দর সেন রোড থেকে এক চন্দ্রনাথ রায় মণিমোহনকে তার সঙ্গে দেখা করবার জন্য অনুরোধ করেছে। বাজে চিঠি নয়, ওটাও কাজে লাগবে। সুন্দরবাবু, আপনার পায়ের কাছে একটা মানিব্যাগ পড়ে আছে না? সুন্দরবাবু সেটা কুড়িয়ে নিয়ে বললেন, হ্যাঁ, কিন্তু ব্যাগের ভেতরে খালি টুটু। জয়ন্ত আশেপাশে জমি পরীক্ষা করতে করতে বললে, দেখছি এখানে বৃষ্টি ভেজা মাটির উপরে 3জন লোকের আলাদা আলাদা পায়ের ছাপ আছে। ধরলুম 3জনের একজন হচ্ছে নিহত মণিমোহন। তাহলে আর 2জন কে? নিশ্চয়ই হত্যাকারী। সুন্দরবাবু, পদচিহ্নগুলোর প্লাস্টারের ছাপ তোলবার ব্যবস্থা করতে হবে। সুন্দরবাবু খুশি মুখে বললেন, প্রথমেই যখন এতগুলো সূত্র পাওয়া গেল, মামলাটার কিনারা করতে বেশি বেগ পেতে হবে না বোধহয়। জয়ন্ত বললে, আরও একটা কথা বোঝা যাচ্ছে, ঘটনাস্থলে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। হত ব্যক্তি নিশ্চয়ই তার সঙ্গীদের চিনত,
তাদের বিশ্বাস করত। বলে রাত 2টোর পর গড়ের মাঠে এমন নির্জন জায়গায় তাদের সঙ্গে বিনা বাধায় আসতে রাজি হতো না। আপাতত এই পর্যন্ত। সূর্য উঠেছে, চারিদিকে লোকের ভিড়। চলো মানিক, স্থানান্তরে প্রস্থান করি। মণিমোহন বসু, 10 নম্বর বলাইশীল স্ট্রিট। সুন্দরবাবু যথাস্থানে গিয়ে হাজির হয়ে দরজার কড়া নাড়তে লাগলেন। বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ ভদ্রলোক। সুন্দরবাবুর ধরাচূড়া পড়া চেহারা দেখেই চমকে উঠল তার 2 চক্ষু। সুন্দরবাবু শুধলেন, এ বাড়িতে মণিমোহন বসু বলে কেউ থাকে? থাকে, মণি আমার ছেলে। আপনার নাম কি? মহেন্দ্রমোহন বসু। মণিবাবুর সঙ্গে আমি দেখা করতে চাই। মণি কাল থেকে বাড়ি ফেরেনি, তার জন্য আমরা বড় ভাবছি। সে তো না বলে বাইরে কখনো রাত কাটায় না। বটে, আপনার ছেলের বয়স কত? 28। গায়ের রং? উজ্জ্বল শ্যাম। একহারা কিন্তু বলিষ্ঠ দেহ? আগে হ্যাঁ। বাইরে যাওয়ার সময় সে কীরকম পোশাক পরেছিল? সিল্কের পাঞ্জাবি, সরু কালাপেরি মিলের ধুতি, পায়ে ব্রাউন রঙের জুতো। আপনি অনুগ্রহ করে আমার সঙ্গে একটু আসবেন। কোথায়? মর্গে। মহেন্দ্রের 2 চক্ষু বিস্ফারিত হয়ে উঠল। সবিস্ময়ে বললে, মর্গে? আপনার জন্য আমার দুঃখ হচ্ছে, কিন্তু না বলেও উপায় নেই। আজ আমরা একটা লাশ পেয়েছি। সেটা আপনার ছেলের দেহও হতে পারে। মহেন্দ্র টলে পড়ে যাচ্ছিল। সুন্দরবাবু তাড়াতাড়ি 2 হাতে তাকে ধরে ফেললেন। তারপর বললেন, স্থির হন মহেন্দ্রবাবু, আসুন আমার সঙ্গে। আমাদের অনুমান হয়তো সত্য নয়। সবাধারে গিয়ে সন্দেহ কিন্তু সত্য বলেই প্রমাণিত হল। যদিও সবের মুখ চেনবার উপায় নেই, তবু দেহটা পরীক্ষা করেই মহেন্দ্র শকনন্দনে বলে উঠল, এ আমারই মণিমোহন। খানিক পরে শশাকের প্রথম ধাক্কাটা সে যখন কতকটা সামলে নিলে, সুন্দরবাবু জিজ্ঞাসা করলেন, আপনার ছেলে কি কাজ করত? মার্চেন্ট অফিসে চাকরি করত, কিন্তু আপাতত বেকার হয়ে বসেছিল। দেখুন মহেন্দ্রবাবু, আমাদের ধারণা মণিমোহন যাদের হাতে মারা পড়েছে সে তাদের চিনত। সে কীরকম লোকের সঙ্গে মেলামেশা করত আপনি কি তা জানতেন? যতদূর জানি আমার ছেলের অসৎ সংসর্গ ছিল না। সে নিজেও ছিল শান্তশিষ্ট, অতি ভদ্র, মেলামেশাও করত সেই রকম সব লোকের সঙ্গেই। তার কোনো ঘনিষ্ঠ বন্ধুকে আপনি চেনেন? চিনি, কিন্তু তার সবচেয়ে ঘনিষ্ঠতা ছিল একজনের সঙ্গে। তার নাম নন্দলাল মিত্র। ঠিকানা? 5 নম্বর রায় রোড। তার সম্বন্ধে আরও কিছু বলতে পারেন? নন্দ বড় ভালো ছেলে, মনিরই সমবয়সী। কে সরকারের বিখ্যাত জুয়েলারি ফার্মের ক্যাশিয়ার। মণিমোহনের আর কোনো বন্ধুর কথা বলতে পারেন? বিশেষ কিছু খবর রাখি না। নন্দের মতো ঘনিষ্ঠ বন্ধু বলে আর কাউকে জানি, তবে হালে। বলুন, থামলেন কেন? হালে মনির সঙ্গে একটি লোকের আলাপ হয়েছে বটে। লোকটিকে আমার ভালো লাগতো না। ভালো লাগতো না কেন? প্রকৃতির কথা জানি না, তবে আকৃতি ছিল তার বিরুদ্ধে। অত্যন্ত কাঠখোট্টা চেহারা। তার নাম? চন্দ্রনাথ রায়। নাম শুনেই সুন্দরবাবু জাগ্রত হয়ে উঠলেন অধিকতর। ঘটনাস্থলে যে পত্র পাওয়া গেছে তারও লেখকের নাম চন্দ্রনাথ রায়। তিনি বললেন, চন্দ্রনাথ কি শালিকার 25 নম্বর সুন্দর সেন রোডে থাকে? ঠিক ঠিকানা জানি না, তবে সে শালিকাতেই থাকে বটে। তার চেহারাটা একবার বর্ণনা করুন। রং কালো, আর 1 পোঁচ বেশি কালো হলেই সে আফ্রিকার কাফরিদের দলে গিয়ে ভিড়তে পারত। মাথায় 6 ফুটের কাছাকাছি, রীতিমতো বলবান দোহারা দেহ,
খাদা নাক, খুদে খুদে চোখ, তীক্ষ্ণ দৃষ্টি, গোপদারি কামানো, সর্বদাই কোট প্যান্ট পরে, আর হাতে থাকে একগাছা মোটা বাগমারা লাঠি। বাঁ হাতের কোড়ে আঙুলের আধখানা নেই। হুম, যে বর্ণনা পেলুম, ভিড়ের ভেতর থেকেও চন্দ্রনাথকে চিনতে দেরি লাগবে না। আচ্ছা মহেন্দ্রবাবু, কেবল চেহারার জন্যই কি আপনার চন্দ্রনাথকে ভালো লাগতো না? না, তার গলার আওয়াজ যেমন কর্কশ, কথাবার্তাও তেমনই রুক্ষ। তার সঙ্গে মেলামেশার পর থেকে মনির প্রকৃতিও যেন একটু একটু বদলে গিয়েছিল। কীরকম? তার হাবভাব ব্যবহার কিঞ্চিত রহস্যময় হয়ে উঠেছিল। তার মানে? সে যেন সর্বদা কি চিন্তা করত। বাড়ির কারোর সঙ্গে বেশি কথা বলতো না, আমাকেও যেন এড়িয়ে এড়িয়ে চলবার চেষ্টা করত। আমরা ভাবতুম বেকার বসে আছে, তাই সে এমন মনমরা হয়েছিল। তাও অসম্ভব নয় তো? খুব সম্ভব তাই, কিন্তু মনির আরও একটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছিলাম। বলুন। মনি আগে সন্ধ্যের সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসতো, কিন্তু ইদানিং বাড়ি ফিরতে তার রাত 10টা-11টা হয়ে যেত। কতদিন থেকে একটা লক্ষ্য করেছেন? ওই চন্দ্রনাথের সঙ্গে মনির আলাপ হওয়ার পর থেকেই। এই চন্দ্রনাথের আবির্ভাব হয়েছে কতদিন? সে প্রথম আমার বাড়িতে আসে মাস 5 আগে। মহেন্দ্রবাবু, মৃতদেহের মুখ নেই বললেই চলে। ও দেহ যে আপনারই পুত্রের, সেটা ঠিক চিনতে পেরেছেন তো? মহেন্দ্র ভগ্নস্বরে বললে, কোনো সন্দেহ নেই। আমি বাপ, নিজের ছেলের দেহ চিনতে পারবো না? সেই রং, সেই গড়ন, আঙুলে পলার আংটি, পায়ে সেই জুতো, পরনের কাপড়েও আমাদের ধোপার মার্ক। বেশ বুঝেছি মশাই, আমারই কপাল পুড়েছে। বলতে বলতে কাঁদো কাঁদো হয়ে এলো তার কণ্ঠস্বর। সুন্দরবাবু মমতা ভরা গলায় বললেন, নিয়তি বড় নিষ্ঠুর। তার বিরুদ্ধে অভিযোগ করে লাভ নেই মহেন্দ্রবাবু। আপাতত আমার আর কোনো জিজ্ঞাসা নেই, আপনি বাড়ি যেতে পারেন। মহেন্দ্রের প্রস্থান। দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরবাবু চিন্তা। শালকে চন্দ্রনাথ, রঙে কাফরি, নামে চন্দ্র, কানা ছেলের নাম পদ্মলোচন, আকৃতি প্রকৃতি নাকি সন্দেহজনক। এইবারে তোমার দিকে আমি পদচালনা করব। কিন্তু সুন্দরবাবুকে বেশি দূর পদচালনা করতে হলো না। সভাগারের বাইরে আসতেই তিনি দেখলেন একখানা মোটর এসে সেইখানে দাঁড়ালো, এবং গাড়ির ভেতর থেকে নেমে পড়ল একটি যুবক। তার মুখের ভাব উদ্বিগ্ন। সে বললে, আপনি তো সুন্দরবাবু? আমি আপনার কাছে এসেছি। কেন? আমার ছোট ভাই নন্দলাল কাল সন্ধ্যের সময় বাড়ি থেকে বেরিয়েছে, এখনো ফেরেনি। থানায় সেই খবর দিতে গিয়ে শুনলাম আপনারা নাকি একটা মৃতদেহ পেয়েছেন। আমি কি দেহটা একবার দেখতে পারি? সুন্দরবাবু শুষ্ক কণ্ঠে বললেন, সেটা দেখে কি হবে? দেহটা যদি নন্দের হয়? অসম্ভব, তা শনাক্ত হয়ে গিয়েছে। কে শনাক্ত করেছে? যার লাশ তার বাপ নিজে। ভগবান করুন ও দেহ যেন অন্যেরই হয়। তবু দয়া করে আমাকে কি একটিবার সুযোগ দেবেন না? আরে বাবা, খুনের মামলা, যা আমার চোখের বালি। আমার মগজে এখন বোবো করে চরকি ঘুরছে। এসব বাজে ব্যাপার ভালো লাগছে না, আমি চললুম। বিরক্ত মুখে সুন্দরবাবু প্রস্থানদত্ত হলেন। যুবক হাত জোর করে বিনীতভাবে বললে, দয়া করুন, একটিবার দেখতে দিন। সুন্দরবাবু নাচারভাবে বললেন, আপনি তো ভারী ছিনে যোগ দেখছি। বেশ, চলুন, নয়ন সার্থক করুন। মৃতদেহের ওপরে অর্ধ মিনিটকাল চক্ষু বুলিয়েই যুবক চিৎকার করে কেঁদে উঠল। সুন্দরবাবু বিস্মিত কণ্ঠে বললেন, আরে গেল, খামোকা কান্নাকাটি করছেন কেন? এ তো আমার ভাই নন্দলালের দেহ। যা ভেবেছি তাই, আমাদেরই সর্বনাশ হয়েছে। আরে আপনি পাগল নাকি? আমি পাগল নই মশাই, পাগল নই।
বিশ্বাস না হয় ওর কাপড় তুলে দেখুন, জানুর উপরে 2 ইঞ্চি লম্বা কালো জুড়িলের দাগ আছে। অবিশ্বাস ভরে সুন্দরবাবু এগিয়ে গেলেন। কাপড় সরানো হলো। জানুর ওপরে সত্য সত্যিই রয়েছে 2 ইঞ্চি লম্বা কালো জুরুলের চিহ্ন। ধা করে তার মাথা জাগলো একটা নতুন সন্দেহ। আগ্রহের সঙ্গে তিনি শুধলেন, আপনার ভাইয়ের নাম নন্দলাল? আগে হ্যাঁ। নন্দলাল মিত্র? আগে হ্যাঁ। বাড়ি 5 নম্বর রায় রোডে? হ্যাঁ। তার এক বিশেষ বন্ধুর নাম মণিমোহন বসু? হ্যাঁ। সুন্দরবাবু টুপি খুলে নিজের টাক চুলকোতে চুলকোতে হতভম্বের মতো বললেন, এ কি কাণ্ড রে বাবা! এটা খুনের মামলা না হেয়ালির মামলা? প্রভাতী চায়ের আসরের জন্য দুজনে প্রস্তুত হচ্ছে এমন সময় হন্তদন্তের মতো সুন্দরবাবুর প্রবেশ। জয়ন্ত সুদলে, এ কি সুন্দরবাবু, হাঁপাচ্ছেন কেন? দৌড়ে দৌড়ে আসছি যে। দৌড়ে দৌড়ে? প্রায়। পাছে চা পানের মহেন্দ্রক্ষণটি উতরে না যায় সেই ভয় সবেগে পদচারণা করেছিল। গেল 3 দিন তোমাদের সঙ্গে দেখা হয়নি, ভয় হলো আসর থেকে বুঝি নাম কাটা যায়। তাহলে গেল 3 দিন বাড়িতে বসে চা পান করেছেন? পাগল, আমার বাড়ির চা খাই না, আর দোকানের চাও খাই না, সে যেন ঘোলাটে গঙ্গা জল। আজ 3 দিন আমার চা খাওয়াই হয়নি। ব্যাপার কি? গড়ের মাঠের সেই হত্যাকাণ্ডের ঠেলা। হন্তদন্তের মতো খালি তদন্ত আর তদন্ত করতে হয়েছে। সূত্রও পেয়েছি ঢের, কিন্তু সব সূত্র জোট পাকিয়ে গিয়েছে। আচ্ছা, আগে বসুন, উদর দেশের চায়ের দুর্ভিক্ষ নিবারণ করুন, তারপর সব কথা শুনব। সুন্দরবাবু আসন গ্রহণ করে বললেন, আজ চায়ের সঙ্গে নতুন কোনো বিশেষত্ব আছে কি? বিশেষ কিছুই নয়, আমেরিকান ব্রেকফাস্ট বিস্কুট, টমেটো অমলেট আর কড়াইশুটির কচুরি। ব্যাস ব্যাস, ওইতেই আমি খুশি হতে পারবো। সত্যি বলতে কি ভায়া, বাড়ির চা আরও ভালো লাগে না কেন জানো? তোমাদের বৌদিদিটি দ্রৌপদী নন। নূতন পুরাতন যে কোনো রন্ধনে তিনি একেবারে মূর্তিমূর্তি নিরাশা। কথায় বলে চা টা, চায়ের সঙ্গে কিছু কিছু টা না থাকলে চা কখনো সুপেয় হয়? মানিক বললে, সুন্দরবাবু, আমাদের বৌদিদি দ্রৌপদী হলে আপনি কি তাকে সহ্য করতে পারতেন? মানে? দ্রৌপদীর ছিল 5 জন স্বামী। দেখ, খালি কথার ছল ধরা। আচ্ছা জয়ন্ত, টমেটো অমলেট পদার্থর কি? অমলেটের ভেতরে মাখনে ভাজা কুচি কুচি পেঁয়াজ আর টমেটো পুর। খুব সহজ রান্না, কিন্তু খেতে মজা তো। নাম শুনেই তো জিভে জল আসছে। কোথায় হয়ে মিসি মধুসূদন, শীঘ্র দেখা দাও। ট্রে হাতে মধুভৃত্যের প্রবেশ। চা পর্ব শেষ হওয়ার আগে সুন্দরবাবু আর বাক্যালাপ করবার চেষ্টা করলেন না। জয়ন্ত বললে, অন্তঃপর? সুন্দরবাবু বললেন, তোমরা মর্গে ব্যাপারটা তো আগেই শুনেছ। বেশ, তারপর থেকেই আরম্ভ করি। শালিকা চন্দ্রনাথ রায় সন্ধানে গেছিলাম, কিন্তু তার বাসা খালি, বাড়ি থেকে তালা বন্ধ। খবর নিয়ে জানলুম হত্যাকাণ্ডের দিন বিকেলে একখানা কালো রঙের বুইক সিডান গাড়িতে চড়ে সে চলে গেছে। গাড়িখানা তার নিজের? হ্যাঁ, গাড়ি চালাতো নিজেই। বাসায় কি সে একলা থাকতো? হ্যাঁ, অর্থাৎ চাকর বামুন দারোয়ান নিয়ে একলা, কিন্তু তার সঙ্গে সঙ্গে আর সকলেও অদৃশ্য হয়েছে। এটাই সন্দেহজনক। জয়ন্ত খানিকক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বললে, অসাধারণ মামলা বটে। মহেন্দ্রবাবু লাশ দেখে বলছেন সেটা তার পুত্র মণিমোহনের মৃতদেহ। আর একজন বলছে সে দেহটা হচ্ছে তার দাদা নন্দলালের। দ্বিতীয় ব্যক্তির কথা মতো লাশের জানুর কাপড় তুলে দেখা গিয়েছে 2 ইঞ্চি লম্বা কালো জুরুলের দাগ। মনে হচ্ছে দ্বিতীয় ব্যক্তির কথাই ঠিক, কারণ লাশের মুখ নেই,
মহেন্দ্রবাবু ভ্রম হওয়া অসম্ভব নয়। সুন্দরবাবু বললেন, শুনলুম মণিমোহনের আর নন্দলালের দেহের রং, উচ্চতার গড়ন পিটন নাকি প্রায় একই রকম। এখানে প্রশ্ন ওঠে অনেকগুলো। ধরলুম হত ব্যক্তি হচ্ছে নন্দলাল, তাহলে হত্যাকারীকে মণিমোহন। কিন্তু মহেন্দ্রের মুখে প্রকাশ নন্দ ছিল তার সবচেয়ে বড় বন্ধু। সে অমন বন্ধুকে হত্যা করবে কেন? ঘটনাস্থলে আর এক ব্যক্তির পদচিহ্ন পাওয়া গেছে। সেই বা কে? শালিকা চন্দ্রনাথ। সে এখানে কোন ভূমিকায় অভিনয় করছে? নিশ্চয়ই মহাত্মার ভূমিকায় নয়, কারণ সেও ঘা ঢাকা দিয়েছে। হ্যাঁ, ভালো কথা। যে তিনজন লোকের পায়ের দাগ পাওয়া গেছে তার প্লাস্টারের ছাঁচ তোলা হয়েছে। হয়েছে। তারপর একজোড়া ছাপের সঙ্গে হত ব্যক্তির অর্থাৎ নন্দের জুতো অবিকল খাপ খেয়ে গিয়েছে। মণিমোহনের বাসা থেকে তার জুতো সংগ্রহ করেছি, তার জুতোও মিলে গিয়েছে আরেক জোড়া ছাপের সঙ্গে, কিন্তু তৃতীয় ব্যক্তিকে পাইনি, তার ছাপের সঙ্গে তার জুতোও মেলানো হয়নি। কিন্তু আপনি আরও কিছু দূর অগ্রসর হতে পেরেছেন। পদচিহ্নের ছাপ বিশেষভাবে প্রমাণিত করছে দুটো সত্য। প্রথমত, ঘটনাস্থলে মণিমোহনের উপস্থিতি। দ্বিতীয়ত, হত ব্যক্তি নন্দ ছাড়ার কেউ নয়। মামলাটা অনেকখানি হালকা হয়ে এলো নাকি? সুন্দরবাবু বললেন, কিন্তু মামলাটার আরও কোনো কোনো দিক আরও ভারী হয়ে উঠেছে। কীরকম? বলেছি তো, নন্দ ছিল কে সরকারের বিখ্যাত জুয়েলারি ফার্মের কেশিয়ার। সেখানে এক নতুন কাণ্ড হয়ে গেছে। বুঝেছি, চুরি। সুন্দরবাবু সবিষয়ে বললে, কেমন করে বুঝলে? জয়ন্ত রূপোর ডিবে বার করে এক টিপ নস্য গ্রহণ করলে। মানিক কৌতূহলী চোখে তার দিকে তাকালে। সে জানে এই নস্য গ্রহণটা হচ্ছে তার বন্ধুর বিশেষ আনন্দের লক্ষণ। সুন্দরবাবু আবার বললেন, কেমন করে বুঝলে তুমি? জয়ন্ত হাসতে হাসতে বললে, এটা আমার আন্দাজ মাত্র। বারে, এমন যুক্তিহীন আন্দাজের কোনো কারণ নেই। কারণ আছে বই কি। আমার আন্দাজ মোটেই যুক্তিহীন নয়। লোকে অকারণে নরহত্যা করে না, কিন্তু গোড়া থেকেই এই হত্যাকাণ্ডের মধ্যে আমি কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছিলাম না। এখন বেশ বোঝা যাচ্ছে যে নন্দ মারা পড়েছে ওই টাকার জন্যই। যদিও হত ব্যক্তি বিখ্যাত এক জুয়েলারি ফার্মের ক্যাশিয়ার শুনে একটা সন্দেহ আমার মনে উকি মারছিল। এখন জানা গেল আমার সন্দেহ অমূলক নয়। সুন্দরবাবু, আন্দাজে আমি আরও একটা কথা বলতে পারি। পারো নাকি? বলে ফেলো। কে সরকারের ফার্ম থেকে মোটা রকম চুরি হয়ে গেছে, আর চুরির জন্য দায়ী ওই হত নন্দলাল। সুন্দরবাবু বিস্ফারিত চক্ষে তালে তালে তিনবার তালি দিয়ে বললে, ঠিক ঠিক ঠিক, বারে আন্দাজ, বা ভাই জয়ন্ত। জয়ন্ত বললে, এখন আসল ব্যাপারটা খুলে বলুন দেখি। কে সরকার নিজে থানায় অভিযোগ করতে এসেছিলেন। কিসের অভিযোগ? চুরি বলেই ধরে নাও। চুরিটা হয়েছে হত্যাকাণ্ডের দিনেই। কে সরকারের বসত বাড়ি আর দোকান এক জায়গায় নয়। তার দোকান বন্ধ হতো সন্ধ্যার মুখে। সেদিন দোকান বন্ধ হবার আগেই জরুরি কাজের জন্য তাকে বাড়ি ফিরতে হয়েছিল। কথা ছিল দোকানের ক্যাশ নিয়ে দোকান বন্ধ করে নন্দ তার বাড়িতে জমা দিয়ে আসবে। কিন্তু নন্দ সেদিন ক্যাশ নিয়ে দোকান থেকে বেরিয়েই একেবারে অদৃশ্য হয়ে গেছে। টাকার পরিমাণ কত? 13,550। নন্দের সম্বন্ধে কে সরকারের ধারণা কি? অত্যন্ত উচ্চ। তিনি বললেন নন্দ হচ্ছে অতিশয় বিশ্বাসী আর সচ্চরিত্র। তার দ্বারা কোনো রকম অসৎ কাজ হওয়া অসম্ভব। ঠিক, আমারও ওই বিশ্বাস। জয়ন্ত, আরও একটা এমন ব্যাপার জানা গেছে যা তুমি কিছুতেই আন্দাজ করতে পারবে না। পদে পদে আন্দাজের ঢিল ছড়বার অভ্যেস তো আমার নেই সুন্দরবাবু। লাশের পরনে যে গেঞ্জি আর কাপড় ছিল তা নন্দের নয়, মণিমোহনের। শুনে বিস্মিত হলুম না।
নন্দের পরনে কোট বা অন্যরকম কোনো জামা ছিল। অপরাধীরা তা খুলে নিয়েছে। প্রথম দিনেই আন্দাজে কথাটা আপনাকে বলেছিলাম। সুন্দরবাবু, দোকান থেকে নন্দ সেদিন বাসায় ফিরে এসেছিল? হ্যাঁ, তার বাসা দোকান থেকে কে সরকারের বাড়িতে যাওয়ার পথেই পড়ে। বাসায় এসে হাত মুখ ধুয়ে কিছু খাবার খেয়ে আবার সে বেরিয়ে যায় মালিকের বাড়িতে টাকাগুলো পৌঁছে দেওয়ার জন্য, তাই তো? তার পরের ঘটনাগুলো আমি কিছু কিছু আন্দাজ করতে পারছি। হুম, আবার আন্দাজ? নন্দ পথ দিয়ে যাচ্ছে, হঠাৎ মণিমোহনের সঙ্গে দেখা। আমার বিশ্বাস সে ছিল শালিকা চন্দ্রনাথের কালো রঙের বুইক সিডান গাড়িতে, আর গাড়ি চালাচ্ছিল চন্দ্রনাথ নিজে। মণিমোহনের আহ্বানে নন্দও গাড়িতে এসে ওঠে। নন্দের কাছে কত টাকা আছে প্রকাশ পায়। তার পরের ব্যাপারগুলো ঠিক আন্দাজ করতে পারছি না। নন্দ গাড়িতে ওঠে সন্ধ্যার সময়, কিন্তু মারা পড়ে অন্তত রাত 2টোর পরে। মাঝের কয়েক ঘন্টার হিসাব হত্যাকারী ধরা না পড়লে জানা যাবে না। নন্দকে হত্যা করে চন্দ্রনাথ আর মণিমোহন। আমার বিশ্বাস আসল হত্যাকারী হচ্ছে চন্দ্রনাথই। মণিমোহন বোধহয় সহস্তে বন্ধু হত্যা করেনি। তারপর মৃতদেহের জামাকাপড় খুলে পরিয়ে দেওয়া হলো মণিমোহনের জামাকাপড়। লাশের মুখ নিশ্চিহ্ন, তার দৈর্ঘ্য, রং আর গড়ন পিটন প্রায় মণিমোহনের মতোই। তার পরনেও রইল মণিমোহনের জামাকাপড়। সুতরাং সেটা মণিমোহনের দেহ বলেই শনাক্ত হওয়াটা স্বাভাবিক। সকলে বুঝবে কোনো অজানা ব্যক্তি অজানা কারণে মণিমোহনকে হত্যা করেছে। ওদিকে পুলিশ ভাবত নন্দ জুয়েলারি ফার্মের টাকা চুরি করে পলাতক হয়েছে। অপরাধী খুব মাথা খেলিয়ে প্ল্যান তৈরি করেছিল বটে, কিন্তু সব ব্যর্থ করে দিলে তুচ্ছ একটা জুরুল আর কতগুলো পায়ের দাগ। সুন্দরবাবু, এইবারে আপনার মামলাটা পরিষ্কার হয়ে গেল তো? সুন্দরবাবু বললেন, তা তো গেল দেখছি, কিন্তু জয়ন্ত বাধা দিয়ে বললে, কিন্তু আমার আর একটা আন্দাজ এই, কাজ হাসিলের পর চন্দ্রনাথ হয়তো মণিমোহনকে হত্যা করেছে। হুম, আন্দাজেই তুমি কেল্লাপথে করবে দেখছি। এখন চন্দ্রনাথকে হস্তগত করবার উপায়টাও আন্দাজে বাতলে দিতে পারো। এমন সময় মধু ঘরে ঢুকে বললে, শালকে থেকে একটি বাবু দেখা করতে এসেছেন। জয়ন্ত সচমকে বললে, শালকে থেকে? নাম বলেছে? আগে হ্যাঁ, চন্দ্রনাথ রায়। সুন্দরবাবু বাঘের মতো লাফিয়ে উঠে বললেন, হুম, সত্যিই কল্পনাতীত। পলাতক আসামি চন্দ্রনাথ নিজেই দেখা করতে এসেছে তাদের সঙ্গে। মামলাটার গোড়াতেই কোনো গলদ নেই তো? অবাক হয়ে ভাবতে লাগলো জয়ন্ত ও মানিক। সুন্দরবাবু খুশি ভরা গলায় বললেন, আমাদের ভাগ্য ভালো, শিকার নিজেই জালে পড়তে চায়। জয়ন্ত বললে, সুন্দরবাবু, এখন চন্দ্রনাথকে নিয়ে কী করবেন? আগে করব গোটা কয়েক প্রশ্ন, তারপর তাকে থানায় নিয়ে গিয়ে ঘটনাস্থলে পাওয়া তৃতীয় ব্যক্তির পদচিহ্নের সঙ্গে তার জুতো মিলিয়ে দেখব। জয়ন্ত বললে, মধু, বাবুকে এখানে নিয়ে এসো। মধুর প্রস্থান। অনতিবিলম্বেই ঘরের ভেতরে চন্দ্রনাথের আবির্ভাব। সুন্দরবাবু লক্ষ্য করে দেখলেন মণিমোহনের পিতার বর্ণনার সঙ্গে তার চেহারা মিলে যায় অবিকল। প্রায় 6 ফুট লম্বা, বলিষ্ঠ ও ঘোর কৃষ্ণবর্ণ দেহ, নাক খেঁদা কুতকুতে, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, মুখে গোপদারি নেই, পরনে প্যান্টকোট, হাতে বেজায় মোটা লাঠি, বাঁ হাতে আধখানা কাটা করে আঙুল। দিব্যি নিশ্চিন্তভাবে ও সপ্রভিত মুখে ঘরে ঢুকেই চন্দ্রনাথ বললে, আমি সুন্দরবাবুর সঙ্গে দেখা করতে এসেছি। আমার সঙ্গে? কিন্তু এখানে কেন? এটা কি আমার ডেরা? মোটেই নয়, মোটেই নয়। কে না জানে বাঘ থাকে বনে আর পুলিশ থাকে থানায়। আমি থানাতেও ধনা দিতে গেছিলাম, সেখান থেকেই পেয়েছি এখানকার ঠিকানা। লোকটার প্রগলভা দেখে সুন্দরবাবু মনে হলো ক্রোধের সঞ্চার, কিন্তু সে ভাব দমন করে তিনি জিজ্ঞেস করলেন, আপনার নাম চন্দ্রনাথ রায়? তাই তো আমি জানি, লোকেও আমাকে ওই নাম বলেই ডাকে। তার কথাবার্তার ধরন ধারণ বাড়ি তুললে সুন্দরবাবুর ক্রোধের মাত্রা।
বেশ একটু ঝাঁঝালো গলায় তিনি বললেন, মশায়ের পিতৃদেব কি অন্ধ ছিলেন? হুম। তবে মশাইকে কি সচক্ষে দেখে তিনি আপনার নাম রাখেননি? চন্দ্রনাথ নীরস কণ্ঠে বলে উঠল, ঠিক কথা, আমার গায়ের রংটা চাঁদের মতো নয় বটে। হ্যাঁ, বাবা যে ভ্রম হয়েছিল সে কথা অস্বীকার করা চলে না, কিন্তু কী করবো বলুন, পিতা হচ্ছেন দেবতা স্থানীয়, পুত্র হয়ে তার ভ্রম আর শোধরাবার চেষ্টা করিনি। বেশ, তাহলে বাপের সুপুত্রের মতো ওই চেয়ারখানার ওপর একটু বসুন দেখি, আমি গোটা কয়েক প্রশ্ন করতে চাই। চেয়ারখানা হরহর করে সুন্দরবাবুর খুব কাছে টেনে এনে চন্দ্রনাথ বসে পড়ল। তারপর মোটা লাঠিগাছা পদযুগলের মাঝখানে রেখে তার ওপরে দুই হস্ত স্থাপন করে বললে, আপনার প্রশ্নগুলো শ্রবণ করবার জন্য আমার দুই কন্যা অতিশয় ব্যস্ত হয়ে উঠেছে। এ কীরকম অপরাধী? পুলিশ দেখে দূরে সরে দাঁড়ানো দূরের কথা, পুলিশের গা ঘেঁষে বসতে ভয় পায় না। ভালো কথা নয় তো, যা দিনকাল পড়েছে সাবধানের মান নেই। সুন্দরবাবু নিজেই তপাতে সরে গিয়ে দখল করলেন অন্য একখানা চেয়ার। চন্দ্রনাথ হাসতে লাগলো মুক্তি পেরিবে। সুন্দরবাবু বললেন, হঠাৎ আমার সঙ্গে আপনার দেখা করবার শখ হলো কেন? শুনলুম সেদিন না আমার বাড়িতে আপনি বেড়াতে গেছিলেন। বেড়াতে নয়, আপনাকে খুঁজতে। বেশ তাই, কিন্তু কেন? নন্দলাল মিত্র খুন হয়েছে জানেন? কে নন্দলাল? একেবারে আকাশ থেকে পড়লেন যে, মণিমোহন বসুর বিশেষ বন্ধু নন্দলালকে চেনেন না নাকি? না, আমি কেবল মণিমোহনকে চিনি। বটে, গেল 25 তারিখে মণিমোহনের সঙ্গে আপনার দেখা হয়নি? না। ওই তারিখে আপনি কোথায় ছিলেন? সন্ধ্যা পর্যন্ত বাসা দিয়েছিলাম, তারপর হঠাৎ এক আত্মীয়ের মারাত্মক অসুখের খবর পেয়ে তাড়াতাড়ি দেশ ছেড়ে চলে যেতে হয়। চাকর বাকুর দারোয়ান সবাইকে নিয়ে? নিশ্চয়ই, একলা মানুষ, আমাকে দেখবে কে? আপনার দেশ কোথায়? এখান থেকে 40 মাইল দূরে ভজনপুর গ্রামে। আপনার শটগান আছে? আছে, অন্যরকম বন্দুকও আছে। মণিমোহন আপনার বন্ধু? হ্যাঁ। তাকে আপনি একখানা চিঠি লিখেছিলেন 25 তারিখে আপনার সঙ্গে দেখা করবার জন্যে? হ্যাঁ। সে আপনার সঙ্গে দেখা করেছিল? না। ওই তারিখের পর তার সঙ্গে আপনার আর দেখা হয়েছে? না না। সে এখন কোথায় আছে? জানি না। তার আর কোথায় আসা যাওয়া আছে? ভগবান জানেন। ঘটনাস্থলে 3 জন লোকের পদচিহ্ন পাওয়া গেছে, মণিমোহনের আর নন্দলালের, কিন্তু তৃতীয় পদচিহ্নের অধিকারীকে তা আমরা আবিষ্কার করতে পারিনি। শুনে দুঃখিত হলুম। আপনার দুঃখ নিয়ে আপনি চুলো গেলেও আমি দুঃখিত হব না। আমি এখন ভাবছি কে এই তৃতীয় ব্যক্তি। বলতে পারবো না, আমি তো আর গণৎকার নই। আরে গেল, এ প্রশ্ন কি আপনাকে করছি? আমি কথা কইছি নিজের সঙ্গেই, নিজের মনের ভেতরেই আমি উত্তর খোঁজবার চেষ্টা করছি। চেষ্টা করুন। আপনার আর কোনো প্রশ্ন আছে? আপাতত নেই। তাহলে আমি এখন যেতে পারি? নিশ্চয়ই, এইবারে তো আপনাকে যেতেই হবে। তবে এই আমি গেলুম। সুন্দরবাবু আসন ত্যাগ করে বললে, এইবারে আপনাকে আমার সঙ্গে যাত্রা করতে হবে। কোথায়? থানায়। চন্দ্রনাথ সবাই বলে উঠল, থানায়? কেন? যথা সময়ে সেটা জানতে পারবেন। আপনার সব কথারই জবাব তো দিলুম, আবার আমাকে থানায় টেনে নিয়ে যাওয়ার কারণটা কি? কারণ জল খাবার খাওয়াবার জন্য নয়, ধরুন অকারণেই। এতক্ষণ পরে চন্দ্রনাথ যেন হারিয়ে ফেললে নিজের সমস্ত দৃঢ়তা ও নিশ্চিন্ত। কাতর কণ্ঠে বললে, অকারণে আমায় থানায় নিয়ে গিয়ে কী লাভ হবে সুন্দরবাবু? সুন্দরবাবু নিজের বাহু বিস্তার করে সবলে ধারণ করলেন চন্দ্রনাথের দক্ষিণ বাহু। তারপরে বললেন, এখন সুরসুর করে আমার সঙ্গে চলুন তো, পরে ভাবা যাবে লাভ লোকসানের কথা। আসি জয়ন্ত, আসি মানিক, খানিক পরেই ফোনে তোমাদের সঙ্গে বাক্যালাপ করব। আসুন, অমাবস্যা দৃশ্যমান চন্দ্র।
চন্দ্রনাথ কলের পুতুলের মতো চলে গেল সুন্দরবাবুর সঙ্গে। জয়ন্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললে, মানিক, এইবারে আমরা মতামত বিনিময় করে এসো। চন্দ্রনাথ লোকটাকে তোমার কেমন লাগলো? ভালো লাগলো না। ঠিক, একেবারে পয়লা নম্বরের অপরাধীর চেহারা। আর একটা ব্যাপার লক্ষ্য করেছ? কি? চন্দ্রনাথ যতক্ষণ এখানে ছিল একবারও সোজাসুজি তোমার আর আমার দিকে তাকায়নি, অথচ সে ছিল আমাদের সম্বন্ধে সম্পূর্ণ সচেতন। কারণ মাঝে মাঝে ওই বড় আয়নাখানার দিকে আর চোখে চেয়ে দেখে নিচ্ছিল আমাদের। কিন্তু সে এখানে এসেছিল কেন? অভিনয় করতে। অভিনয় করতে? হ্যাঁ, আর সেই সঙ্গে নিজেকে নিরপরাধ বলে প্রমাণিত করতে। কিন্তু এ ভয়েও তো তার থাকা স্বাভাবিক যে ঘটনাস্থলে পাওয়া তৃতীয় ব্যক্তির পদচিহ্নের সঙ্গে তার নিজের পদচিহ্ন মিলে যেতে পারে। তা পারে। এখানে আমার কেমন একটা খটকা লাগছে। এমন সম্ভাবনার কথা যে তারও মাথায় জাগেনি, তাকে তো এতটা নির্বোধ বলে মনে হলো না। সুন্দরবাবু তো ওই জন্যই তাকে থানায় ধরে নিয়ে গেলেন। আর থানায় যাওয়ার নামে সেই ভয় কীরকম জড়সড় হয়ে পড়ল লক্ষ্য করেছো তো? তা আবার করিনি, কিন্তু তা হচ্ছে অভিনয়। অভিনয় আসলে সে একটুও ভয় পায়নি। কেমন করে জানলে? এখানে আসবার আগেই সে নিজেই তো সুন্দরবাবুর খোঁজে থানায় গিয়ে হাজির হয়েছিল। সুতরাং থানায় যাওয়ার নামে তার ভয় পাওয়ার কোনো কারণই থাকতে পারে না। সে ভয় পায়নি, ভয়ের অভিনয় করছিল মাত্র। কিন্তু কেন? বোধহয় সুন্দরবাবুকে সে একেবারে অপদস্থ করতে চায়। আমার মনে হয় সে ভালো করেই জানে যে থানায় গিয়ে সুন্দরবাবু তার পদচিহ্ন পরীক্ষা করবেন। বলো কি? হ্যাঁ, শেষ পর্যন্ত কি দাঁড়াবে জানো? ঘটনাস্থলে পদচিহ্নের সঙ্গে মিলবে না তার পদচিহ্ন। পুলিশ বনবে বোকা। সে হবে সমস্ত সন্দেহ থেকে মুক্ত। নিশ্চয়ই এই উদ্দেশ্য নিয়েই সে আর সুন্দরবাবুর সঙ্গে দেখা করতে এসেছিল। নইলে তার এই অভাবিত আবির্ভাবের কোনো অর্থ হয় না। আর যাকে ওসব কথা ছাড়ো। সুন্দরবাবু তো এখনও ফোন করলেন না। আপাতত আমরা কি করি বলো তো? দু এক চাল দাবা পড়ে খেলবে নাকি? আপত্তি নেই। চলল খেলা। 40 মিনিট পরে প্রথম চাল খেলা শেষ হলো। আরেক চালের জন্য তারা গুটি সাজাচ্ছে, এমন সময় বেজে উঠল টেলিফোন যন্ত্র। রিসিভারটা তুলে নিয়ে জয়ন্ত বললে, হ্যালো, আমি সুন্দরবাবু। খবর কি? সব গুলিয়ে গেল। তা তো যাবেই। মানে? মানে চন্দ্রনাথের পদচিহ্ন পরীক্ষার ফল সন্তোষজনক হয়নি। কেমন করে জানলে? খুব সহজে। দুয়ে দুয়ে যোগ দিয়ে দেখলুম 4 হলো। দেখ, হেয়ালি ভালো লাগে না। দস্তুর মতো অপ্রস্তুত হয়েছি। ব্যাপারখানা কি? ঘটনাস্থলে তৃতীয় ব্যক্তির যে জুতোর ছাপ পাওয়া গিয়েছে চন্দ্রনাথের জুতোর ছাপের চেয়ে তা বড়। চন্দুরের আস্কেলটা আমাকে মুখের ওপরে কলা দেখিয়ে হাড় জ্বালানে হাসি হাসতে হাসতে চলে গেল। এটুকু তো 3-4 মিনিটের ব্যাপার। আমাকে ফোন করতে আপনার এত দেরি হলো কেন? হঠাৎ আরও দুটো খবর পেলুম। দ্বিতীয় খবরটা বিশেষরূপে উল্লেখযোগ্য। কীরকম? আমার সহকারী সুনীলকে নন্দলালদের পাড়ায় তদন্ত করতে পাঠিয়েছিলাম। সে এসে জানালে ও পাড়ার এক মণিহারি দোকানের মালিক হত্যাকাণ্ডের দিন সকালবেলায় দেখেছিল নন্দ পথ দিয়ে যাচ্ছে। এমন সময় একখানা মোটর গাড়ি তার কাছে এসে থামে। গাড়ির ভেতর থেকে মণিমোহন মুখ বাড়িয়ে নন্দকে ডাকে। নন্দ গাড়িতে উঠে গাড়িখানা চলে যায়। সুন্দরবাবু, আমার আন্দাজের সঙ্গে অনেকটা মিলছে না? হ্যাঁ, তাও মিলছে। তারপর? গাড়ির ভেতরে দুজন লোক ছিল, মণিমোহন আর চালক। দোকানি কিন্তু চালকের দিকে নজর দেয়নি, তাকে শনাক্ত করতে পারবে না। কালো রঙের বুইক সিডান গাড়ি? দোকানি বলে কালো রঙের সিডান গাড়ি বটে, কিন্তু বুইক কি ফোর্ড কি অস্টিন তা বোঝবার মতো জ্ঞান তার নেই। গাড়ির নম্বর? দোকানি দেখেনি। সুন্দরবাবু,
এ খবরে এটুকু জানা গেল, আমার অনুমান নিতান্ত মিথ্যে নয়। এর ওপর নির্ভর করে আমরা চন্দ্রনাথের কিছুই করতে পারবো না, কিন্তু ধাবমান হতে পারবো মণিমোহনের পেছনে। তারও একটা উপায় হয়েছে। কীরকম? দ্বিতীয় খবরটা শুনলেই বুঝতে পারবে। আমাদের এক চর এসে খবর দিলে খিদিরপুর ছাড়িয়ে গঙ্গার ধারে একখানা বাগান বাড়ির ভেতরে সচক্ষে সে মণিমোহনকে প্রবেশ করতে দেখেছে। কবে? আজই ভোরবেলায়। কি করতে চান? বাড়িখানাকে চারিদিক থেকে পাহারা দেবার জন্য জন কয়েক লোক পাঠিয়েছি। আমিও সদল বলে যাত্রা করবার জন্য প্রস্তুত হচ্ছি। তোমরাও আসছো তো? সে কথা আবার বলতে। খিদিরপুর, গঙ্গার ধার। বেলা প্রায় 12টা, কিন্তু সূর্যকে ঢাকাতেই রেখেছে মেঘলা আকাশ। মাঝে মাঝে পৃথিবীকে ধুয়ে দিয়ে যাচ্ছে দু এক পশলা বৃষ্টি। সদল বলে সুন্দরবাবু একখানা বাগান বাড়ির সামনে এসে দাঁড়ালেন। পেছনে পেছনে জয়ন্ত ও মানিক। পাঁচিল ঘেরা প্রকাণ্ড এক বাগানের মাঝখানে একখানা সেকেলে বাড়ি। সেকেলে বাড়ি বটে, কিন্তু নিয়মিত সংস্কারের গুণে এখনও অব্যবহার্য হয়ে পড়েনি। বাগানের অংশটা নামেই বাগান, কোথাও ফুল গাছের কোনো চিহ্নই নেই। মধুলোভী মৌমাছি আর প্রজাপতিরা সেখানে উড়ে আসে বটে, কিন্তু হতাশ হয়ে আবার উড়ে পালায়। সেখানে এখানে ওখানে দাঁড়িয়ে আছে মোটা মোটা গুড়িওয়ালা বুড়ো বুড়ো গাছ, আম, কাঁঠাল, জাম, জামরুল, তাল ও নারিকেল প্রভৃতি। আর আছে অগুন্তি কলা গাছের ভিড়। আর আছে শাকসবজির ছোট বড় ক্ষেত। মানিক বললে, বাগানের মালিক যে শৌখিন নন, ফুল গাছের অভাবই তার প্রমাণিত করছে। কিন্তু তিনি যে আমাদের সুন্দরবাবুর মতোই উদরপরায়ণ, তাতে আর একটুও সন্দেহ নেই। সুন্দরবাবুর দুই চোখে ফুটল বিস্ফোরণের লক্ষণ। গম্ভীর কণ্ঠে বললেন, একটুও সন্দেহ না থাকার কারণ? এখানে ফুল গাছ নেই, খালি ফল গাছ। এখানে শাকসবজির ক্ষেতে সুগন্ধ না থাকতে পারে, রন্ধনশালার মাল মশলা আছে যথেষ্ট। আপনি কি রন্ধনশালাকে দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা মনে করেন না? সুন্দরবাবু বললেন, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে চাই না। ওই যে জগন্নাথ আসছে, আমি এখন ওর সঙ্গেই কথা বলতে চাই। জয়ন্ত জিজ্ঞাসা করলে, জগন্নাথকে? আমাদের চর, সেই তো মণিমোহনকে এই বাড়িতে ঢুকতে দেখেছে। জগন্নাথ কাছে এসে নমস্কার করে বললে, বড়বাবু, মণিমোহন এখনও ওই বাড়ির ভেতরেই আছে। সুন্দরবাবু বললেন, দেখো জগন্নাথ, আজ সকালে এক বেটা চন্দুরে আমাকে যে ঠকানটা ঠকিয়ে গিয়েছে তার বলবার নয়। একদিনে আমি দুবার ঠকতে চাই না। তুমি মণিমোহনকে ঠিক দেখেছো তো? আগে মণিমোহনকে আগে আমি অনেকবার দেখেছি, তার চেহারা কি ভুলতে পারি? তবে আগে তাকে কোনোদিন কোট পরতে দেখিনি। আছে, কোট পরে আছে। হুম, পুলিশের চোখে ধোকা দেবার চেষ্টা আর কি। আরে বাবা, এত সহজে কি পুলিশকে ফাঁকি দেওয়া যায়? মানিক বললে, বিশেষ করে আমাদের সুন্দরবাবুকে। সে কথা সুন্দরবাবু আর গায়ে মাখলেন না। হঠাৎ জগন্নাথ চমকে উঠে চাপা গলায় বলে উঠল, বড়বাবু, বড়বাবু, ওই দেখুন মণিমোহনকে, আমাদের দিকেই আসছে। সুন্দরবাবু তাড়াতাড়ি বলে উঠলেন, সবাই গাছ কি ঝোপের আড়ালে গা ঢাকা দাও। এত সহজে কেল্লা ফতে বরাত ভালো। মণিমোহন নতমুখে অসংকোচে এগিয়ে এলো। কোনো সন্দেহ করতে পারলে না। উজ্জ্বল শ্যামবর্ণ একহারা কিন্তু বলিষ্ঠ দেহ, মুখশ্রীও মন্দ নয়। হঠাৎ চারিদিক থেকে পুলিশের দল তাকে ঘিরে ফেললে। ভ্যাবাচাকা খেয়ে সে দাঁড়িয়ে পড়ল। সুন্দরবাবু বললেন, বাবুজি এখন ভিজে বেড়ালের মতো আমাদের সঙ্গে সুসুর করে আসবে কি? কোথায়? আমাদের পোশাক দেখে বুঝতে পারছো না আমরা তোমাকে কোথায় নিয়ে যেতে চাই? আপনারা তো পুলিশ, আর তুমি তো মণিমোহন বসু। আগে না, ও নাম আমি জীবনে শুনিনি। জগন্নাথ এসে গিয়ে এসে বললে, না, তুমি মণিমোহন, তোমাকে আমি খুব চিনি। আমার নাম ভদ্রেশ্বর ভদ্র। আমার নাম ভাড়ানো হয়েছে।
কিন্তু ও প্যাচটা খুবই পুরনো, ধোপে টেকে না। ভদ্রেশ্বর ভদ্র, কোনো আধুনিক ভদ্রলোকই ওরকম নাম ধারণ করতে পারে না। যাকে ও কথা, এখন আমার প্রশ্নের জবাব দাও দেখি। এ বাগান বাড়ির মালিক নিশ্চয়ই তুমি নও? না, আমি ভাড়াটে। বাগান বাড়ির মালিক হচ্ছেন চন্দ্রনাথ বাবু। কে? বাবু চন্দ্রনাথ রায়, তিনি শালকেই থাকেন। সুন্দরবাবু একটা ছোটোখাটো লাভ মেরে বললে, শুনছ জয়ন্ত, এখানে আবার সেই অলক্ষণে চন্দুরে। বাপু ভদ্রেশ্বর, তাহলে তুমি মণিমোহন ছাড়া আর কেউ নও? আমি ভদ্রেশ্বর ভদ্র। বেশ, তোমার ভদ্রতার দূর কত বুঝতে দেরি লাগবে না। এ বাড়িখানা তুমি ভাড়া নিয়েছো কেন? আমার মিস্ত্রির কারখানা আছে, আর আছে আমার এক বন্ধুর মোটরের গ্যারাজ। সেখানে মোটর মেরামত হয়, আমি তারও অংশীদার। তাই নাকি মণিমোহন? তুমি এখন একজন বিজনেসম্যানের ভূমিকা অভিনয় করতে চাও? মণিমোহন হাসতে লাগল। সুন্দরবাবু খেপে গিয়ে বললেন, কে তোমাকে অমন করে হাসতে শিখিয়ে দিলে? আজ সকালে চন্দুরিটাও ঠিক ওই রকম হাড় জ্বালানো হাসি এসে আমাকে ঠাট্টা করেছে। আর তুমি হাসবেই বা কেন? পুলিশ কি হাস্যকর জীব? মণিমোহন বললে, ভদ্রেশ্বরের ঘাড়ে মণিমোহন নাম চাপি দিলে ভদ্রেশ্বরের হাসি পাবে না কেন? তুমি যে মণিমোহন সেটা থানায় গিয়ে আমি প্রমাণ করে দেব। এই বাড়িতে আরো কত লোক আছে? আজ রবিবার, কারখানা বন্ধ। বাড়ির ভেতরে ঝি চাকর রাঁধুনি ছাড়া আর কেউ নেই। সুন্দরবাবু তার সহকারী ইন্সপেক্টরকে ডেকে বললেন, তুমি লোকজন নিয়ে খানা তল্লাশি করো। বাড়ির ভেতর থেকে কাউকে বাইরে বেরোতে দিও না। আর জগন্নাথ, আগে তুমি 10 নম্বর বলাইশীল স্ট্রিটে মণিমোহনের বাড়িতে যাও। মণির বাবা মহেন্দ্রবাবুকে গিয়ে বলবে তার ছেলেকে পাওয়া গেছে, তাকে সঙ্গে করে থানায় নিয়ে আসবে। চলো মণিমোহন, তুমি কত বড় ঘুঘু এইবারে সেই পরীক্ষায় হবে। এসো জয়ন্ত, এসো মানিক। মণিমোহন বললে, বেশ মজা তো। কোন অপরাধে আমাকে থানায় নিয়ে যাবেন তাও আমি জানতে পারবো না? সব জেনে শুনে ন্যাকা সেজো না মণিমোহন। গেল 25 তারিখে রাত্রিবেলায় গড়ের মাঠে তুমি আর একজন লোকের সঙ্গে নন্দলাল মিত্রকে খুন করেছ। ঘটনাস্থলে তোমাদের পায়ের ছাপ পাওয়া গেছে। মণিমোহন আবার হাসতে লাগল। ফের হাসছ? পুলিশের মুখে রূপকথা শুনলে কান্না হাসি পায়। রূপকথা মানে? কে এই নন্দলাল? ডিএল রায়ের হাসির কবিতা সেই বিখ্যাত নন্দলাল নয় তো? কিন্তু কে তাকে খুন করলে তার কথা পড়ে আমরাই তো হেসে খুন হতুম। আবার রসিকতার চেষ্টা হচ্ছে? সেপাই, এই রসিক ব্যক্তিকে আমার গাড়িতে টেনে নিয়ে যাও তো। মণিমোহন বললে, টেনে নিয়ে যেতে হবে না। আমি জড় পদার্থ নই, সচল পদযুগের সাহায্যে নিজেই গাড়ি থেকে উঠতে পারি। তাই চলো তবে। এসো জয়ন্ত, এসো মানিক। জয়ন্ত বললে, আমরা যাব না, আমরা এখানকার খানা তালাশে যোগ দিতে চাই। সুন্দরবাবু বিস্মিত হয়ে বললে, এ আবার কি শখ? শখ নয়, খেয়াল। মণিমোহন বাবু, আপনার এখানে ফোন আছে? আছে, কিন্তু কেন? হয়তো ব্যবহার করার দরকার হবে। মণিমোহনের মুখের ওপরে ফুটে উঠে মিলিয়ে গেল একটা দুর্ভাবনার ভাব। সে সহজস্বরে বললে, বেশ, ব্যবহার করবেন, তবে কি না যথামূল্যে। যথামূল্য কেন? দ্বিগুণ মূল্য দিতে রাজি আছি। অগ্রিম। পরে পেলেও চলবে। আপাতত আমি সুন্দরবাবুর দ্বারা পরীক্ষিত হওয়ার জন্য উত্তেজিত হয়ে উঠছি। আসুন সুন্দরবাবু, অকারণে বিলম্ব করছেন কেন? সুন্দরবাবুর মাথা কেমন গুলিয়ে যেতে আরম্ভ করলে। জয়ন্ত কেন এখানে থাকতে চায়? কাকে সে ফোন করতে চায়? আর মণিমোহনটা কি পার ঘুঘুরে বাবা?
খুনের আসামি হয়েও থানায় যাওয়ার জন্য পুলিশকেই তাড়া লাগাচ্ছে। এইসব ভাবতে ভাবতে সুন্দরবাবু প্রস্থান করলেন। পরের দৃশ্য থানায়। চেয়ারে বসে আছেন সুন্দরবাবু, দুজন পাহারাওয়ারা মাঝখানে দণ্ডায়মান মণিমোহন। মণিমোহন বললে, পরীক্ষা শুরু করতে আজ্ঞা হোক। ভারী ব্যস্ত যে, তোমার বাবার জন্য একটু অপেক্ষা করতে পারছো না? আমার বাবা? হ্যাঁ হ্যাঁ, এখনই তোমার বাবা এখানে আসবেন। মশাই কি ভূত নামাতেও জানেন? তার মানে? আমার বাবা স্বর্গে, সেখান থেকে কেমন করে তাকে এখানে আনবেন? একটু সবুর করলেই দেখতে পাবে। না না, তার আগেও আরেকটা পরীক্ষা করা যেতে পারে। করুন মশাই করুন, 1টা থেকে 100টা পর্যন্ত পরীক্ষা করতে পারেন, কিন্তু তার বেশি পরীক্ষা আমি দিতে পারবো না। মনে মনে উত্তপ্ত হয়ে সুন্দরবাবু মুখে কিছু বললেন না। একটা কাগজের মোড়ক খুলে একজোড়া জুতো বার করে জিজ্ঞাসা করলেন, এই জুতো জোড়া চিনতে পারো? হুম, আমার জুতো চেনা ব্যবসা নয়, আমি মিছরির ব্যাপারী। ঘটনাস্থলে তোমার জুতোর ছাপ পাওয়া গেছে। তোমার বাড়ি থেকে এই জুতো এনেছি। এই জুতো তোমারই। একবার জুতো জোড়া পায়ে পরো দেখি। মণিমোহন জুতোর ভেতরে পা গলাবার চেষ্টা করে বললে, এই জুতো ছোট, এর মধ্যে পা ঢোকানো অসম্ভব। সুন্দরবাবুর ইঙ্গিতে পাহারাওয়ালা দুজন মণিমোহনের পায়ে জোর করে জুতো পরাবার চেষ্টা করলে। তাদের চেষ্টাও সফল হলো না। সুন্দরবাবুর দুই ভুরু সংকুচিত, মণিমোহনের কৌতুক হাস্য। ঠিক সেই সময় জগন্নাথের সঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করলেন মণিমোহনের পিতা মহেন্দ্রবাবু। অকুলে যেন কুল পেয়ে সুন্দরবাবু শুধলেন, মহেন্দ্রবাবু, একে চেনেন? মণিমোহনের দিকে তাকিয়ে মহেন্দ্রবাবুর চোখ উঠল চমকে। আরও 2 পা এগিয়ে তার কাছে গিয়ে ভালো করে দেখে তিনি বললেন, না, একে আমি চিনি না। এ কি মণিমোহন নয়? একে প্রায় মণিমোহনের মতো দেখতে বটে, কিন্তু ইনি আমার পুত্র নন। সুন্দরবাবুর ভুঁড়ি যেন চুপসে গেল ছাদা বেলুনের মতো, এবং ঠিক সেই সঙ্গে বেজে উঠল টেলিফোন যন্ত্র। বিরক্তিভরে রিসিভারটা তুলে নিয়ে ক্ষীণ কণ্ঠে সুন্দরবাবু বললেন, হ্যালো। রিসিভারের ভেতর থেকে জয়েন্টের কণ্ঠ বেশি এলো, জাগ্রত হন সুন্দরবাবু, আসুন, মণিমোহনকে দেখতে চান তো বায়ু বেগে আবার বাগান বাড়িতে ছুটে আসুন। সুন্দরবাবু চুপসে যাওয়া ভুঁড়ি আবার ফুলে উঠল। একসঙ্গে রিসিভার ও চেয়ার ত্যাগ করে তিনি চেঁচিয়ে বলে উঠলেন, সেপাই, আসামিকে লক আপে নিয়ে যাও। এ বেটাও এক ঝাঁকে আর একটা ঘুঘু, খুব হুঁশিয়ার। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিকের গোয়েন্দা কাহিনী হত্যাকারী হত্যা কাহিনীর প্রথম পর্ব। গল্পটা আপনাদের কেমন লাগছে অনুরোধ করব দয়া করে কমেন্টসে লিখে জানাবেন। খুব শীঘ্রই ফিরে আসব এই কাহিনীর শেষ পর্ব নিয়ে। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।